গুড ইভিনিং এভরিওয়ান। প্রত্যেকে একটু কমেন্ট করবে। ভয়েস যদি ক্লিয়ার থাকে একটু কমেন্ট করবে। তোমরা যদি প্রত্যেকেই পরিষ্কার শুনতে পারছো আমাকে, তাহলে একটু কমেন্ট করবে। ওকে। তো আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এবং আমাদের যে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ, এই যে টপিক, এই টপিকের প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়ের আজকের আমাদের সর্বশেষ ক্লাস। আজকের এই ক্লাসটি শেষ হয়ে গেলে আমাদের এই অধ্যায় সম্পূর্ণ সমাপ্ত, এবং আমি তোমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ নোট একত্রিত করে আগামীকাল দেওয়ার চেষ্টা করছি। আশা করি আগামীকাল তোমরা প্রত্যেকেই নোট পেয়ে যাবে এই অধ্যায়ের। ওকে। তো আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, ভালো করে বুঝবে। যদি কারো তো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, নিঃসন্দেহে জিজ্ঞাসা করে নেবে। দেখো, আমরা লাস্ট আলোচনা করেছিলাম জিন্নাহর 14 দফা দাবি নিয়ে। আশা করি তোমরা যারা ক্লাসটি করেছো বিগত দিন, আহ, তোমরা জানো আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম 1929 সালে, 1929, এই সালে কি হয়েছিল? 28শে মার্চ জিন্নার 14 দফা দাবি। তো আমরা সেখানে 14টি দাবি পেয়েছিলাম। এরপরে থেকে আজকের আমাদের ক্লাস। ঠিক আছে। তো আমাদের আজকের প্রথম যে টপিক থাকছে সেটি হলো 1930 সালের পরবর্তীতে মুসলিম লীগের রাজনীতিতে কি কি পদক্ষেপ ছিল। ঠিক আছে। আমরা লাস্ট 1929 সাল পর্যন্ত আলোচনা করেছিলাম, যেখানে জিন্নার 14 দফা দাবি বিষয়টি আমরা উল্লেখ পাই। 1930 এর পরবর্তীতে ভারতীয় রাজনীতিতে একটি চির বদল ঘটে যায়। আমরা দেখতে পারি যে 1930-এর লীগের অর্থাৎ মুসলিম লীগের রাজনীতিতে একটা নতুন দিক সূচনা হয়, নতুন খাত বইতে শুরু করে। তো এই সময়কারে আমরা দেখতে পারি যে মুসলিম লীগের বেশ কিছু নেতৃবৃন্দ, তাদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী ও সাম্প্রদায়িক প্রবাহ সৃষ্টি হয়। অর্থাৎ মুসলিম লীগের বেশ কিছু নেতা, তারা হিন্দুদের থেকে পৃথক হতে চায়, এবং তাদের দাবি ছিল যে আমরা একটা পৃথক রাষ্ট্র গঠন করব। আমরা মুসলিম সম্প্রদায় পৃথক একটা নতুন একটা দেশ গঠন করব। এই ছিল তাদের প্রধান লক্ষ্য। তো মুসলিম লীগ এই সময়কালে আমরা দেখতে পারি যে আইন অমান্য আন্দোলন শুরু হয়। আমরা সকলেই জানি 1930 সালে শুরু হয় আইন অমান্য আন্দোলন। দেখো, যেহেতু তোমাদের এখানে ইন ডিটেলসলি নেই, তাই আমি এই অধ্যায়ে শুধু আইন অমান্য আন্দোলনটি বললাম। পরবর্তী অধ্যায়ে কিন্তু আমরা যখন আমরা গান্ধীজি নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আইন অমান্য আন্দোলন একেবারে ডিটেলসলি জানবো। আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এই আইন অমান্য আন্দোলনে কিন্তু মুসলিম লীগ যোগ দেয়নি। কেন যোগ দেয়নি তার কারণ আমরা এক্ষুনি আলোচনা করব। লন্ডনে অনুষ্ঠিত হয় 3টি গোলটেবিল বৈঠক। কয়টি গোলটেবিল বৈঠক মনে রাখবে? 3টি গোলটেবিল বৈঠক। আচ্ছা, এই যে আইন অমান্য আন্দোলন, আমরা সকলেই জানি যে এই আন্দোলনের যে সমস্ত নেতৃবৃন্দ ছিলেন, যেমন মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর আনসারি, এই সমস্ত জাতীয়তাবাদী নেতারা, তারা কিন্তু এই আন্দোলনে যোগ দেয়নি। কারণ খিলাফত আন্দোলনে আমরা দেখতে পারি, আমরা বিগত দিন যে আলোচনা করেছিলাম, সেখানে দুজন শীর্ষ নেতা ছিল। একজন ছিলেন মোহাম্মদ আলী আর শওকত আলী। এই যে মোহাম্মদ আলী এবং শওকত আলী, যারা খিলাফত আন্দোলনের পাশাপাশি অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এরাও কিন্তু যোগ দিতে এখানে অসম্মত প্রকাশ করেন। তাই আমরা দেখতে পারি এই আন্দোলনে, অর্থাৎ আইন অমান্য আন্দোলনে কিন্তু মুসলিম লীগের যারা প্রধান সারি নেতৃবৃন্দ ছিলেন, তারা এখানে যোগদান করেননি। তো লন্ডনে যে 3টি গোলটেবিল বৈঠক হয় 1930 সালে, 1931 এবং 1932 সালে, কেন হলো তা নিয়ে আমরা আলোচনা করছি। মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ শফি, ফজলুল হক, মোহাম্মদ আলী প্রমুখ মুসলিম নেতারা সাম্প্রদায়িক স্বার্থে 14 দফা দাবিতে অচল থাকেন। অর্থাৎ আমরা দেখতে পারি যে এই আইন অমান্য আন্দোলনে যোগদান না করার প্রধান একটি কারণ হলো জিন্নাহর 14 দফা দাবি। কারণ জিন্নাহ যে 14 দফা দাবি উল্লেখ করেছিলেন, সেগুলো যদি মেনে নেয় এবং জাতীয় কংগ্রেস যদি সেখানে সম্মতি প্রদান করে, তাহলেই কিন্তু মুসলিম লীগ সেই আন্দোলনে যোগদান করবে। তো এই উদ্দেশ্যে তারা তাদের দাবিতে অচল থাকে, অটল থাকে। তাই আমরা দেখতে পারি যে
লন্ডনে যে 3টি গোল টেবিল, আচ্ছা কেউ কি কিছু বলছো? আচ্ছা, আহ, দাবিতে অচল থাকেন মানে হচ্ছে অটল থাকেন, তারা তাদের সিদ্ধান্তে কোনো রকম ভাবে সিদ্ধান্তের পরিবর্তন করেনি, তারা অনড় থাকেন, অর্থাৎ তারা অটল থাকেন, তাদের যে অটল থাকেন, তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকেই তারা মেনে নেয়, যে তারা জিন্নাহের 14 দফা দাবিকে সকলকে মান্যতা দিতে লাগবে এবং জাতীয় কংগ্রেসকে এই যে জিন্নাহের 14 দফা দাবি সেটাকে মেনে নিতে লাগবে এবং ব্রিটিশ সরকারকেও এই দাবি মেনে নিতে লাগবে। এই জন্য আমরা দেখতে পারি মোহাম্মদ আলী জিন্নাহ, ফজলুল হক, মোহাম্মদ আলী এই সম্প্রদায়ের বিভিন্ন নেতা, মুসলিম লীগের নেতারা তারা কিন্তু তাদের দাবিতে অনড় এবং তারা আইন অমান্য আন্দোলনে যোগদান করেনি। তো এরপরেই আমরা দেখতে পারি বিভিন্ন গোল টেবিল বৈঠক। এই গোল টেবিল বৈঠক কেন আহ্বান করা হলো আমরা এক এক করে আলোচনায় আসি। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম যে 1930 সালে ভারতের রাজনীতিতে একটি ব্যাপক পরিবর্তন, কারণ এই সময়কালে দুটো বিষয় উল্লেখ্য, এক হচ্ছে বিচ্ছিন্নতাবাদী আর দুই হচ্ছে সাম্প্রদায়িক প্রবাহ। অর্থাৎ মুসলিম লীগ তারা চাচ্ছিল আলাদা একটা গোষ্ঠী রূপে স্বাধীন একটি রাষ্ট্রে পরিণত হতে, এবং তারা সাম্প্রদায়িক দিক থেকে বাকিদের থেকে আলাদা হতে চাইছিল। তাই এই সময়কালে যে ভারতীয় রাজনীতি সেখানে একটি ছেদ বা ভাঙন দেখা যায় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। সর্বপ্রথম আমরা আসি এরপরে গোল টেবিল বৈঠক। এই গোল টেবিল বৈঠকে কি কি বিষয় উঠে আসে? আমরা জানি যে 3টি গোল টেবিল বৈঠক হয়েছে, 1930, 1931, 32। ওকে, তো গোল টেবিল বৈঠকে যোগদান বিষয়ে আমরা সর্বপ্রথম আলোচনা আসি। এক, ভারত যখন ব্রিটিশ বিরোধী আইন অমান্য আন্দোলন তুঙ্গে, আমরা সকলে জানি আইন অমান্য আন্দোলন 1930, তখন ব্রিটিশ সরকার ভারতের সংবিধান সংস্কারের জন্য ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের 89 জন প্রতিনিধি নিয়ে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করে। তাহলে যখন ভারতবর্ষে একদিকে দেখা যাচ্ছে আইন অমান্য আন্দোলন, অপরদিকে ব্রিটিশ সরকার কি করলেন, লন্ডনে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করলেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের 89 জন প্রতিনিধি থাকে এবং তাতে মুসলিম লীগ সহ অন্যান্য মুসলিম লীগের বিভিন্ন নেতারা যোগদান করেন। কিন্তু এই যে প্রথম দিকের যে গোল টেবিল বৈঠক, সেখানে কিন্তু জাতীয় কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিলেন না। ক্লিয়ার? তাহলে 1 নম্বরে আমরা দেখলাম যে প্রথম যে গোল টেবিল বৈঠক, এই গোল টেবিল বৈঠকে জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেনি, কিন্তু মুসলিম লীগের বিভিন্ন নেতৃবৃন্দ তারা অংশগ্রহণ করেছিল। তো এই সময়কালে আমরা দেখতে পারি যে মুসলিম লীগের বেশ কিছু নেতা, যেমন মোহাম্মদ আলী জিন্নাহ, আগা খা, মোহাম্মদ আলী, ফজলুল হক, এরা কি করেছিলেন, এদের একাধিক দাবি ছিল, কিন্তু এই দাবিতে আমরা দেখতে পারি তারা পৃথক নির্বাচনের বিষয়টিকে জোর দেয়, যে তারা পৃথক নির্বাচন চাইছে। তো এই সময়কালে দেখা যায় তাদের যে সেই সম্মতি, অর্থাৎ পৃথক নির্বাচন যে দরকার, সেটাতে ব্রিটিশরা সহমত প্রদান করেনি এবং জাতীয় কংগ্রেস তো যোগদানই করেনি। তাহলে এই ভিত্তিতে প্রথম দিকের যে সম্মেলন, সেই সম্মেলন কিন্তু সম্পূর্ণ রকম ভাবে ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ প্রথম গোল টেবিল বৈঠক সেটি ব্যর্থ হয়ে যায়। তাহলে প্রথম গোল টেবিল বৈঠকে আমরা কি দেখলাম, যে ভারতের সংবিধান সংস্করণের জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা যোগদান করে, কিন্তু সেখানে মুসলিম লীগের বিভিন্ন নেতা, আমি যেমন নামগুলি বললাম, মোহাম্মদ আলী, ফজলুল হক, জিন্নাহ, আগা খা, এরা যোগদান করে এবং তারা সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের স্বরূপ, অর্থাৎ সংখ্যালঘুদের প্রতি তারা ছিলেন এবং এই সংখ্যালঘুদের পক্ষে থেকে তারা বলেছিল তারা পৃথক নির্বাচন চাইছে মুসলিমরা। কিন্তু এই যে তারা পৃথক নির্বাচন চাইছে এবং মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য তারা বেশ কিছু সুযোগ সুবিধার দাবি করে, যাতে মুসলিমরা সুরক্ষিত থাকে, কিন্তু আমরা দেখতে পারি তাদের এই সাম্প্রদায়িক ভিত্তিতে যে পৃথক নির্বাচন, এটি ব্রিটিশ সরকার সহমতি প্রদর্শন করেনি। তাই এই যে প্রথম দিকের গোল টেবিল বৈঠক সেটি ব্যর্থ হয়ে যায় এবং জাতীয় কংগ্রেসের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না। ক্লিয়ার? প্রথম গোল টেবিল বৈঠক। দেখো, যতটুকু তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে প্রয়োজন আমি ঠিক ততটুকুই বলছি। এরপরে আমরা দেখে নেব যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক। অনুরূপ ভাবে আমরা দেখতে পারি 1931-এর 7ই সেপ্টেম্বর লন্ডনে দ্বিতীয় গোল টেবিল বৈঠক বসে। তাতে গান্ধীজি, সরোজিনী নাইডু যোগদান করেছিলেন, কিন্তু মুসলিম লীগের একই অনমনীয় মনোভাবের দরুন এই বৈঠকটিও ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ দ্বিতীয় গোল টেবিল বৈঠক ঠিক অনুরূপ ভাবে এটিও ব্যর্থ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে দুটি বিষয় আমি বললাম। আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি তোমাদেরকে আমি বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। কারণ এখানেও দেখো, এই যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক, এখানেও মুসলিম লীগ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়গুলি তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য
বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করে, কিন্তু তারা উত্থাপন করলেও সেই বিষয়গুলি আবারও ব্যর্থ হয়ে যায়। তাই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যে মুসলিম লীগের অনমনীয় মনোভাব, সে কারণে দরুন এই গোলটেবিল বৈঠকে ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ কোন রকম সমস্যা সমাধানের পথ আমরা দেখতে পাই না। ক্লিয়ার এই পর্যন্ত? তোমরা একটু কমেন্ট করবে যদি এই পর্যন্ত আমি ক্লিয়ার করতে পারি। এরপরে আমরা পরবর্তী কেউ কিছু, আচ্ছা ওকে, দেখো এরপরে আমরা দেখছি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। আমরা দেখলাম যে 1931 সালে হলো দ্বিতীয় গোলটেবিল বৈঠক, ঠিক তার পরবর্তীকালে 1932-এ একেবারে আমরা দেখতে পারি যে তৃতীয় গোলটেবিল বৈঠক। তো 1932 সালে এবার দেখা যায়, কেউ কি কিছু বলছো? আচ্ছা না, দেখো এরপরে আমরা দেখতে পারি যে এই যে গোলটেবিল বৈঠক একের পর এক সংগঠিত হচ্ছে, এর ফলে আমরা দেখতে পারি যে ভারতবর্ষের ইতিহাসে সমস্যার সমাধান আর হচ্ছে না। অর্থাৎ 1932 সালেও ভারতবর্ষে এই যে সাম্প্রদায়িক একটি বিদ্বেষ, হিন্দু মুসলিমের মধ্যে মুসলিম চাইছে আলাদা একটি রাষ্ট্র গঠন করতে, তো সেই সময়কালে আমরা দেখতে পারি 1932 সালে 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী, এখানে একটু মিস্টেক রয়েছে টাইপিং, র্যামসে ম্যাকডোনাল্ড হবে, ওকে, র্যামসে ম্যাকডোনাল্ড তিনি কি করলেন, তার বিখ্যাত, এখানে টাইপিং মিস্টেক রয়েছে, তার বিখ্যাত একটি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কিন্তু তোমাদের 3 মার্কের জন্য ইম্পর্টেন্ট একটি টপিক। তো আমাদের জানতে লাগবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি তিনি কি ঘোষণা করলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি আর একটু ক্লিয়ার করে তোমাদের সামনে বলছি। স্যার কি মানে বুঝতে পারলাম না। আচ্ছা, বাটোয়ারা মানে নাকি কি বলতে চাচ্ছ তুমি? বাটোয়ারা, বাটোয়ারা মানে হচ্ছে ভাগ করা, সম্প্রদায়ের দিক থেকে ভারতবর্ষকে ভাগ করা, ওকে। তো এখানে আমি আরেকটু বিষয়গুলো বলছি তোমাদের, একটু তাহলে আইন অমান্য আন্দোলনে মুসলিম লীগ কোন রকম ভাবে যোগদান করলো না, কারণ তাদের যে দাবি ছিল তাদের সেই দাবিতে তারা অচল, একেবারে অটল। ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পেলাম পরবর্তীতে 1930 সালে, 1931 সালে এবং 1932 সালে যে গোলটেবিল বৈঠক হলো, সেখানেও কিন্তু সেই বৈঠকগুলো কি হয়, স্যার কি বললেন শোনা গেল না। আচ্ছা, যেটা আমি বললাম বাটোয়ারা মানে হচ্ছে ভাগ করা, অর্থাৎ একটি সম্প্রদায়কে বা একাধিক যখন বিভিন্ন সম্প্রদায়কে আমরা ভাগ করে দিই, সেটাই হচ্ছে বাটোয়ারা, ওকে। ধরে নাও আমাদের মধ্যে একটি রসগোল্লা রয়েছে, এবার আমরা সেই রসগোল্লাটি কি করব, আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব। তো এই যে আমরা ছোট ছোট ভাগে ভাগ করছি, এটাই হচ্ছে বাটোয়ারা, একদম সিম্পল বিষয়, ওকে। তো এখানে আমরা কি দেখছি তাহলে, ওটা না আপনার, বুঝতে পারলাম না কি বলছো তুমি। আচ্ছা বেশ, তাহলে এখানে বিষয়টি কি বললাম যে 1930 সালে আমরা দেখতে পারি আইন অমান্য আন্দোলনে মুসলিম লীগ যোগদান করলো না, তারা তাদের সিদ্ধান্তে অটল। ঠিক 1930, 1931, 1932-এ যে গোলটেবিল বৈঠক, সেখানেও কোনো সমস্যা সমাধান হলো না। এবার ব্রিটিশ সরকার কি করলো, এই সমস্যা সমাধানের জন্য 1932 সালে 16ই আগস্ট একজনকে প্রেরণ করলেন, যিনি হচ্ছেন কে, র্যামসে ম্যাকডোনাল্ড। এই র্যামসে ম্যাকডোনাল্ড তিনি এসে সাম্প্রদায়িক কথার দিক থেকে তিনি বেশ কিছু নীতি ঘোষণা করলেন, তার সেই নীতিগুলোকে বলা হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। ক্লিয়ার? তো এখানে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে, 1 নম্বর হচ্ছে শিখ, মুসলমান, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান প্রভৃতি সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হবে। ক্লিয়ার? 1 নম্বর হচ্ছে এটি। এরপরে আমরা দ্বিতীয় আসি, দ্বিতীয়তে কি বলা হয়েছে, 2 নম্বরে কি বলা হয়েছে, হিন্দুদের মধ্যে অনুন্নত শ্রেণীদের তপশিলি জাতি আখ্যা দিয়ে তাদেরও পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়। এইভাবে হিন্দু মুসলিম বিচ্ছেদের সঙ্গে সঙ্গে হিন্দুদের মধ্যেও বিচ্ছেদের বিষ সঞ্চার করা হয়। অর্থাৎ র্যামসে ম্যাকডোনাল্ড তিনি কিন্তু অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন, তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষে যাতে হিন্দু এবং মুসলিমদের যদি আমরা পৃথক জাতি রূপে ভাগ করে দিতে পারি এবং সংখ্যালঘুদের জন্য
একটি নির্বাচন করতে পারি, অপরদিকে হিন্দুদের জন্য আমরা যদি নির্বাচন করতে পারি, তাহলে কি হবে, হিন্দু মুসলিমের মধ্যে কখনো একতা গড়ে উঠবে না, যার ফলস্বরূপ আমরা দীর্ঘদিন ভারতবর্ষে শাসন করতে পারবো, শোষণ করতে পারবো। এরপর তৃতীয়তে কি বলা হয়, যে এই বাটোয়ারা কেবলমাত্র প্রাদেশিক পরিষদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আসন বন্টনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ এই বাটোয়ারা কি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আসন বন্টন করা হবে। যেমন তোমরা দেখতে পাবে যে যখন ভোট হয় সেখানে কি হয়, বিভিন্ন আসন থাকে, সেই বিভিন্ন আসন থেকে বিভিন্ন জন যোগদান করে। তো এখানেও আমরা দেখতে পারি যে বেশ কিছু সম্প্রদায়ের মানুষ, তাদেরকে বিভিন্ন আসন দেওয়া হবে। কেউ দেখবে তোমরা বর্তমান সময়ে যে ভোট হয় সেখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে দাঁড়ায় ভোটে, তখন তারা জয়লাভ করে। এখানে একই রকম ভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আসন বন্টন করে দেওয়া হয়। 4 নম্বরে, এই নীতিতে শ্রমিক, বণিক, শিল্পপতি, জমিদার, বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দিষ্ট আসন ও পৃথক নির্বাচনী এলাকা প্রদান করা হয়। অর্থাৎ এখানে তাহলে কি করা হয়, শ্রমিক শ্রেণীর যারা মানুষ, জমিদার শ্রেণীর যারা মানুষ, তাদেরকে নির্দিষ্ট আসন এবং পৃথক নির্বাচনী এলাকা প্রদান করা, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই যে নির্বাচন প্রক্রিয়া, এই যে ভোট দানের প্রক্রিয়া, এখানে অংশগ্রহণ করতে পারবে। 5 নম্বরে কি বলা হয়, সাধারণ নির্বাচনী এলাকায় সকলের ভোটাধিকার নির্দিষ্ট করা হয়, অর্থাৎ সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে ভোট দান করতে পারবে। এরপরে কি বলা হচ্ছে, তারপরে নেক্সট 5 নম্বরে আমরা দেখবো এখানে কি বলা হয়েছে, সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন 5 নম্বরে বলা হয়েছে যে সাধারণ নির্বাচনী এলাকায়, যেটা আমি বললাম, সকলের ভোটাধিকার নির্দিষ্ট করা হয়। এরপর এই ঘোষণায় মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ অত্যন্ত আশান্বিত ও আহ্লাদিত হন। অর্থাৎ এই ঘোষণার মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে আলী জিন্নাহ তিনি কিন্তু অত্যন্ত আনন্দিত হন, কারণ এবার ভারতবর্ষের মধ্যে তাহলে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভোটদান প্রক্রিয়া শুরু হবে, এবং সংখ্যালঘু মুসলিমরা এবং তপশিলি যারা সমাজের মধ্যে পিছিয়ে পড়া শ্রেণীর গোষ্ঠীর মানুষ, যারা পশ্চাৎপদ শ্রেণীর গোষ্ঠীর মানুষ, তাদের সকলেই এখানে অংশগ্রহণ করবে এক একটি আসনের জন্য। তো এই উদ্দেশ্যে আমরা দেখতে পারি যে র্যামসে ম্যাকডোনাল্ড তিনি যেরকম ভাবে নিচু শ্রেণী থেকে একেবারে উচ্চ শ্রেণী পর্যন্ত সকলকেই বিভিন্ন আসনে বিভক্ত করে দিলেন, ভোটদানের প্রক্রিয়া শুরুর দিকে তিনি ধাবিত করলেন, অর্থাৎ যাতে হিন্দু মুসলিমের মধ্যে একটা সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হয়, যাতে হিন্দু মুসলিম কখনোই একত্রিত হতে না পারে। এই উদ্দেশ্যেই আমরা দেখতে পারি যে র্যামসে ম্যাকডোনাল্ডের যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, তার প্রভাব ছিল সুদূর প্রসারী। ওকে, ক্লিয়ার? তো তোমরা এখান থেকে এই র্যামসে, হ্যালো হ্যাঁ স্যার, কে বলছো? আচ্ছা বেশ, দেখো 5-এরটা কি বলা হয়েছে, সাধারণ নির্বাচনী এলাকায় সকলের ভোটাধিকার নির্দিষ্ট করা হয়। অর্থাৎ ধরে নাও আমি একটি সিম্পল ম্যাপ আঁকার চেষ্টা করছি বোঝার, এখানে যদিও আঁকা সম্ভব না, পসিবল না। ধরে নিলাম আমরা এই একটি পশ্চিমবঙ্গ, জাস্ট বোঝার সুবিধার্থে, ঠিক আছে? তো এখানে সাধারণ নির্বাচনী এলাকায়, এবার ধরে নিলাম আমরা একেবারে শেষের পোর্শনটা, এই জায়গাটা ধরে নিলাম পুরুলিয়া। ওকে, এই পুরুলিয়ার মধ্যে একটি ভোট হবে, এখানে ভোট দান করা হবে, অর্থাৎ সকলেই ভোট প্রদান করবে। এবার এই যে নির্বাচনী এলাকায় অর্থাৎ ভোটদান এলাকায়, সেখানে সকলের ভোটাধিকার নির্দিষ্ট করা হয়, অর্থাৎ সকল শ্রেণীর মানুষ এখানে ভোট দান করতে পারবে। কিন্তু এখানে ধরে নিচ্ছি আমরা একজন যিনি তপশিলি জাতি থেকে দাঁড়িয়েছেন, তপশিলি জাতি থেকে, আরেকজন ধরলাম আমরা সংখ্যালঘু সম্প্রদায় থেকে দাঁড়িয়েছেন। তো বর্তমান সুবিধার্থে যদি আমরা ধরে নিলাম আমরা একজন টিএমসি থেকে দাঁড়িয়েছেন, আর একজন ধরে নিলাম আমরা বাম অর্থাৎ সিপিআইএম থেকে দাঁড়িয়েছেন। তাহলে এই যে দুই শ্রেণীর মানুষ, এই দুই শ্রেণীর মানুষকে সকল শ্রেণীর মানুষ তারা ভোটাধিকার করতে পারবে। অর্থাৎ তখন কি ছিল, একদিকে মুসলিম লীগ, অন্যদিকে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এই যে দুটি গোষ্ঠী, এই দুটি গোষ্ঠীর মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা যোগদান করবে, তারা ভোটাধিকারে অংশগ্রহণ নেবে। তো সেখানে সকল শ্রেণীর মানুষ ভোটদান করতে পারবে, এটি হচ্ছে মূল বিষয় এখানে। অর্থাৎ যেই নির্দিষ্ট এলাকায় ভোটদান করা হবে, সেখানে সকল শ্রেণীর মানুষ তারা যোগদান করতে পারবে, এটি হচ্ছে এই বিষয়, সহজ বিষয়। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী বিষয়ে চলে আসি। তাহলে তোমরা যেটি আমি বললাম যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এটা তোমরা ভালো করে বাড়িতে পড়বে। এরপরে আমরা দেখে নিচ্ছি পুনা চুক্তি। দেখো পুনা চুক্তি যদিও তোমাদের এই সিলেবাসে অতটা ইম্পর্টেন্ট নেই, বা তবুও আমাদের এই বিষয়টি একটু জানতে লাগে। দেখো এরপর আমরা দেখতে পেলাম তাহলে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি হলো। এবার এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে গান্ধীজি পুনরায় আমরণ অনশনে বসলেন। তিনি কি করলেন, 20 সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে
শেষ পর্যন্ত তপশিলি গোষ্ঠীর নেতা ডক্টর বি আর আম্বেদকর। আমরা সকলেই জানি যে ডক্টর বি আর আম্বেদকর পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য তিনি তীব্রভাবে আন্দোলন করেছিলেন, ভারতীয় সংবিধান রচনা করেছিলেন এবং তিনি সবসময় অস্পৃশ্য জাতিগোষ্ঠীর বিরুদ্ধে তাদেরকে নিয়ে তিনি তীব্রতরভাবে আন্দোলন করেছেন। তো এখানে আমরা দেখতে পারি সেই বি আর আম্বেদকর এর সঙ্গে কিভাবে পুনা চুক্তি স্বাক্ষরিত হবে 25শে সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে। তিনি এই যে স্বাক্ষর অর্থাৎ পুনা চুক্তি তাহলে কাদের মধ্যে হয় বিষয়টি আসতে পারে তোমাদের, যে গান্ধীজি নেতৃত্বে এবং হচ্ছে অপরদিকে কি তপশিলি গোষ্ঠীর নেতা ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে। ওকে, তপশিলি গোষ্ঠীর নেতা কার নেতৃত্বে? ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে। তো এই যে অনশন ভঙ্গ, এরপরে আমরা দেখতে অনশন ভঙ্গ তাহলে কে করলেন? আমরা দেখতে পেলাম যে ডক্টর বি আর আম্বেদকরের সঙ্গে যখন পুনা চুক্তি স্বাক্ষর করা হলো তখন গান্ধীজি তিনি কি করলেন? অনশন ভঙ্গ করলেন। এই চুক্তিতে কংগ্রেসের অনুন্নত হিন্দুদের জন্য আসন সংরক্ষণের দাবি মেনে নেয়, অর্থাৎ কংগ্রেসের মধ্যে যারা অনুন্নত হিন্দু ছিল তাদের জন্য কিন্তু আসন সংরক্ষণ ছিল না। কিন্তু যখন কি হলো, এই যে চুক্তি সম্পাদিত হলো এবং এই চুক্তির ফলস্বরূপ আমরা দেখতে পারি হিন্দুদের জন্য আসন সংরক্ষণ করা হলো অনুন্নত হিন্দুদের জন্য। নির্দিষ্ট সংখ্যক আসন কেবল অনুন্নত শ্রেণীর প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, তবে ভোট দেবে সবাই। অর্থাৎ সেই যে অনুন্নত শ্রেণীর মানুষ, আমি যেমন বললাম, ধরে নিলাম এখানে তপশিলি এই জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে, সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে এবং অনুন্নত শ্রেণী গোষ্ঠীর মানুষ রয়েছে। তো এই যে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে নির্বাচনে অংশগ্রহণ করছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি, ধরে নিলাম এ একজন ব্যক্তি, এস একজন ব্যক্তি এবং টি একজন ব্যক্তি। এই যে তিনজন ব্যক্তি, এই তিনজন ব্যক্তিকে সকলেই ভোট দান করতে পারবে। কিন্তু প্রথম দিকে এই যে অনুন্নত শ্রেণী, অর্থাৎ এ আমি বললাম অনুন্নত শ্রেণী, এই অনুন্নত শ্রেণীর মানুষরা প্রথম দিকে ভোটাদানে অংশগ্রহণ করতে পারতো না, তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো না। কিন্তু যখন এই চুক্তি সম্পাদিত হলো তারপরে আমরা দেখতে পারি তাদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন দেওয়া হলো। ধরে নাও এখানে এস মানে আমি বললাম সংখ্যালঘু, তাদের জন্য 200টি আসন, বা টি মানে আমি বললাম তপশিলি, তাদের জন্য হচ্ছে 100টি আসন। কিন্তু প্রথম দিকে এই অনুন্নত শ্রেণীর জন্য কোনো আসন ছিল না, তারপরে তাদের নির্দিষ্ট একটি আসন দেওয়া হলো, ধরে নিলাম এদের জন্য 50টি আসন দেওয়া হলো। তো এরকম ভাবে আমরা দেখতে পেলাম যে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন নির্বাচন শুরু হলো এবং সম্পূর্ণ রকম ভাবে হিন্দুদের মধ্যেও যেমন বিচ্ছেদ দেখা দিল, অপরদিকে মুসলিমদের মধ্যেও একটা বিচ্ছেদ তৈরি হলো, যার ফলস্বরূপ পরবর্তীকালে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার দিক থেকে আরো এক ধাপ এগিয়ে গেল এবং পাকিস্তান রাষ্ট্র গঠনের দিকে দিনে দিনে মানুষ ধাবিত হতে শুরু করলো। আচ্ছা, এই হলো একটি বিষয়। তাহলে এই সিদ্ধান্তকে অনেকেই কি বলছেন? হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক বিচ্ছেদের স্বীকৃতি দান বলেই মনে করেন। তাহলে এখানে আমরা কি বুঝতে পেলাম যে এই সিদ্ধান্তকে অনেকেই কি বলছেন? যে হিন্দুদের মধ্যে একটা সাম্প্রদায়িক বিচ্ছেদ স্বীকৃতি দান বলেই মনে করেন। ওকে, ক্লিয়ার? এটা সিম্পল বিষয়, কোনো কিছু কঠিন নয়। এরপরে আমরা দেখবো পরবর্তী বিষয়। দেখো, এই যে সাম্প্রদায়িক বিচ্ছেদ তাহলে শুরু হয়ে গেল, ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গেল। এবার দেখা গেল যে এক একজন বেশ কিছু মানুষের উদয় ঘটছে, বেশ কিছু এই 1 সেকেন্ড, 1 মিনিট, একটু আমার কল আসে। তোমরা শুনতে পেলে একটু কমেন্ট করবে কাইন্ডলি। আচ্ছা, ওকে, ঠিক আছে, চলো। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে? যে যখন, ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে যখন একদিক থেকে এই সাম্প্রদায়িক বিচ্ছেদ শুরু হয়ে গেল, ঠিক একই রকম ভাবে তখন বেশ কিছু মানুষের উদয় হতে শুরু করলো। তারা চাইছিল যে এবার সম্পূর্ণ রকম ভাবে স্বাধীন স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিগণিত করতে। যেমন নিয়ে সরি যেমন মুসলিমদের নিয়ে একটা রাষ্ট্র গঠন হবে, মূলত পাকিস্তান রাষ্ট্র। অপরদিকে হিন্দুত্ববাদীদের নিয়ে একটা রাষ্ট্র গঠন হবে। এরকম বেশ কিছু দাবির আমরা উল্লেখ পাই। তার মধ্যে সব থেকে বেশি আমরা দাবির উল্লেখ পাই মুসলিম গোষ্ঠীর তরফে। তো এই নিয়ে সর্বপ্রথম বিখ্যাত কবি, যিনি হচ্ছেন উর্দু কবি, যার নাম হচ্ছে কবি ইকবাল, তার ভূমিকা অবিস্মরণীয়। তিনি কি করলেন? তার নাম হচ্ছে মোহাম্মদ আল্লামা ইকবাল এবং ওরফে মোহাম্মদ ইকবাল। তিনি কি ছিলেন? পাকিস্তানের খ্যাতনামা একজন উর্দু কবি। তার মাথা থেকে প্রথম বেরিয়ে আসে কি? বেরিয়ে আসে পৃথক, প্রথম বেরিয়ে আসে পৃথক মুসলিম রাষ্ট্র গড়ার পরিকল্পনা। তাহলে সর্বপ্রথম
এই যে আমরা বলছি কবি ইকবাল, তার মাথা থেকে প্রথম কি আসে, যে মুসলিম রাষ্ট্র গড়ার পরিকল্পনা। 1929 খ্রিস্টাব্দের জানুয়ারিতে দিল্লির স্যার সুলতান, এই নামটা একটু মনে রাখবেন, না মনে রাখলেও চলবে, যদি কারো অসুবিধা থাকে তোমরা না মনে রাখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমরা দেখতে পাবো যে দিল্লির যে সুলতান ছিলেন মোহাম্মদ শাহ ওরফে, যার নাম ছিল আগা খান অর্থাৎ তৃতীয় আগা খান, তিনি কি করলেন, তার সভাপতিত্বে একটি সর্বদলীয় মুসলিম সম্মেলন বা অল পার্টিস মুসলিম কনফারেন্স আহুত হয়, অর্থাৎ আহ্বান করা হয়। এই সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলির মধ্যে কি কি ছিল আমাদের জানতে লাগবে। তাহলে এই যে আমি বললাম কবি ইকবাল তিনি কি ভূমিকা পালন করলেন, আমরা এখান থেকেই বুঝতে পারবো যে এই সম্মেলনের গৃহীত প্রস্তাবগুলি কি ছিল। সিন্ধু প্রদেশকে একটি পৃথক প্রদেশে পরিণত করা হবে, অর্থাৎ আমরা দেখি যদি ভারতবর্ষের ম্যাপ সিম্পল ওপরের অংশটা যদি আমরা দেখি, তো এখানে এই যে সিন্ধু প্রদেশ, এই সিন্ধু প্রদেশকে নিয়ে কি করা হবে, একটা পৃথক প্রদেশ পরিণত করতে হবে। দুই, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বালুচিস্তান অন্যান্য প্রদেশের মতো পূর্ণ অধিকার দেওয়া হবে, অর্থাৎ আমরা দেখতে পাবো যে পূর্ণা বলতে এখানে পূর্ণাঙ্গ অধিকার দেওয়া হবে। তাহলে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও বালুচিস্তান এই অঞ্চলটা, অর্থাৎ এই অংশটা এখানে কি করা হবে, বালুচিস্তান অন্যান্য প্রদেশের মতো পূর্ণাঙ্গ অধিকার দেওয়া হবে। তিন, প্রদেশগুলির স্বায়ত্ত শাসনের ক্ষমতা সহ একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করা হবে। অর্থাৎ দেখো আমরা এটা খুব সুন্দরভাবে বুঝে নিচ্ছি। এই দেখো, যদি আচ্ছা, এক সেকেন্ড, যদি আমরা এই ধরি একটি পার্ট ভারতের, এখানে কি বলছে যে, কেউ কিছু বলছে, কারো মাইক্রোফোন অন রয়েছে কি? বেশ, চলো। এই যদি আমরা ধরি একটি অংশ, এই অংশে যে বেশ কিছু প্রদেশ, যেমন ধরলাম এখানে একটি প্রদেশ গঠন করা হলো, ঠিক তার এখানে আরেকটি প্রদেশ গঠন করা হলো। তো এই যে প্রদেশগুলো, এই প্রত্যেকটি প্রদেশগুলোকে স্বায়ত্ত শাসনের ক্ষমতা সহ একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করা, মানে কি, এই প্রত্যেকটি প্রদেশকে নিজেরা স্বায়ত্ত শাসন করবে। স্বায়ত্ত শাসন মানে কি, নিজে শাসন করা। যেমন আমাদের দেশ বর্তমানে কি ব্রিটিশদের দ্বারা শাসিত হচ্ছে? শাসিত হচ্ছে না। কে শাসন করছেন আমাদের দেশকে শাসন করার জন্য? প্রধানমন্ত্রী রয়েছেন, একাধিক দিনের রাষ্ট্রপতি রয়েছেন, রাজ্যপাল রয়েছেন। তো এই যে বিষয়গুলো এখানে, এক একটি সেই যে প্রদেশগুলো গঠন করা হবে তাদেরকে একটি যুক্তরাষ্ট্রীয়, অর্থাৎ তারা নিজেরা শাসন করতে পারবে, এই বিষয়টি হচ্ছে মূল বিষয়। চার হচ্ছে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা। এই যে বিভিন্ন প্রদেশগুলো গড়ে উঠবে, এদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে এক নম্বর কি, আমি যেটা বললাম, এই সিন্ধু প্রদেশকে একটি পৃথক প্রদেশে পরিণত করা। দুই হচ্ছে উত্তর পশ্চিম, এই যে এটাকে আমরা কি বলি, এই পাশটা পূর্ব, তারপরে কি পশ্চিম, উত্তর, তারপর হচ্ছে দক্ষিণ। অর্থাৎ এই যে আমরা বলছি দেখো উত্তর পশ্চিম, অর্থাৎ এই পোর্শনটা, এই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বালুচিস্তানকে অন্যান্য প্রদেশের মতো পূর্ণাঙ্গ অধিকার দিতে লাগবে। দুই হচ্ছে প্রদেশগুলির যে বিভিন্ন প্রদেশগুলো গড়ে তোলা হবে, সেই প্রদেশগুলোতে কি করতে লাগবে, প্রত্যেককেই সেই প্রদেশে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং তাদেরকে নিজেরা স্বায়ত্ত শাসন করতে পারবে। তো এই দাবিগুলো তুলে ধরা হয়। কে তুলে ধরলেন মনে রাখবে, স্যার, আমরা দেখতে পারি এখানে যে স্যার সুলতান মোহাম্মদ, যার ওরফে আরেক নাম হচ্ছে আগা খান অর্থাৎ তৃতীয় আগা খান। তো এই যে প্রস্তাব, এই প্রস্তাবকে কেন্দ্র করেই কিন্তু আমরা ইকবালের ভূমিকা পাবো। আমি এই জন্য এই প্রস্তাবটি তোমাদের সামনে তুলে ধরেছি। তো ইকবাল কি করলেন, তিনি এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে ইকবাল ভারতের উত্তর পশ্চিম অঞ্চল, অর্থাৎ আমরা পাঞ্জাব যেটাকে বলি, উত্তর পশ্চিম অঞ্চল যেটাকে আমরা কি বলি, পাঞ্জাব, এখানে পাঞ্জাব। তো এই যে উত্তর পশ্চিম অঞ্চল পাঞ্জাব, তাছাড়া আমরা কি দেখছি যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এই অংশটা, সিন্ধু সিন্ধু ও বালুচিস্তান একই শাসনতন্ত্রের অধীনে এনে একটি স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র গড়ে তোলার কথা বলেন। তার মানে ইকবাল কি করলেন, তার যে প্রথম দিকের বক্তব্য ছিল, তার যে ধারণা ছিল, এই যে বিভিন্ন প্রদেশগুলোর কথা বলা হলো, এই যে উত্তর উত্তর পশ্চিম দিকে এই প্রদেশগুলোকে নিয়ে একটি স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র গড়ে তুলতে হবে। এই জন্য তাকে পাকিস্তান রাষ্ট্রের জনক বলা হয়। ক্লিয়ার? তাহলে পাকিস্তান রাষ্ট্রের জনক কিন্তু মোহাম্মদ, এখানে ইকবালকে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, ধরেছিলেন যে মুসলিমদের জন্য একটি পৃথক
আচ্ছা, কি বললে? সাউন্ড প্রবলেম ছিল। আচ্ছা, এবার কি ক্লিয়ার রয়েছে? ক্লিয়ার রয়েছে? প্রত্যেকে শুনতে পাচ্ছ? আচ্ছা, বেশ। তাহলে আমি এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি বুঝতে পেরেছো যে আমরা কেন প্রথম বললাম যে পাকিস্তান যে রাষ্ট্র, এই পাকিস্তান রাষ্ট্র গঠন বা কার মাথা থেকে প্রথম এই পৃথক মুসলিম রাষ্ট্র গঠন করার পরিকল্পনা আসে। তাহলে প্রথম কার মাথা থেকে এই পরিকল্পনাটি আসে? প্রথম পরিকল্পনাটি আসে মোহাম্মদ ইকবাল, অর্থাৎ মোহাম্মদ আল্লামা ইকবালের মাথা থেকে। ক্লিয়ার? আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমাদের মধ্যে এই পর্যন্ত কারো কি কোনো অসুবিধা রয়েছে যতটুকু আমি বললাম তোমাদের সামনে? কারো কি কোনো অসুবিধা রয়েছে? ওকে, বেশ, ঠিক আছে, চলো। এরপর আমরা আরো একটি গুরুত্বপূর্ণ, আচ্ছা, ফোর পয়েন্টটা ঠিক আছে, ফোর পয়েন্ট আমি বলে দিচ্ছি। চতুর্থ পয়েন্টটা কি রয়েছে? এই আমরা ধরে নিলাম বিভিন্ন, একটা জাস্ট বোঝার সুবিধাটা আমি বলছি এখানে। কি বলছে? পৃথক নির্বাচনের ব্যবস্থা করা। পৃথক নির্বাচন মানে আলাদা আলাদা নির্বাচন করতে লাগবে। এখানে একটি প্রদেশ ধরলাম গড়ে উঠলো, এখানে একটি প্রদেশ গঠন করা হলো, এখানে একটা প্রদেশ, এখানে একটা প্রদেশ। তো এই যে বিভিন্ন প্রদেশগুলো গঠন করা হলো, এই প্রদেশগুলোতে প্রত্যেকটাতেই পৃথক নির্বাচনের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা নির্বাচন ব্যবস্থা করতে লাগবে। সেখানে জাতীয় কংগ্রেসে অংশগ্রহণ করবে, মুসলিম লীগও অংশগ্রহণ করবে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষও এখানে অংশগ্রহণ করবে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছো তুমি? আচ্ছা, চলো। এরপরে আমরা দেখব যে লীগের এলাহাবাদ ভাষণ। দেখো, এলাহাবাদ অধিবেশনটা কবে হলো আমাদের এক এক করে ক্লিয়ার করতে লাগবে। 1930 সালের ডিসেম্বর মাসে এলাহাবাদের সর্বভারতীয় মুসলিম লীগের 21তম বাৎসরিক অধিবেশন বসে। তাতে সভাপতিত্ব করেন কবি ইকবাল। দেখো, ইকবালের ভূমিকা কিন্তু অসাধারণ রয়েছে, কারণ তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। 29শে ডিসেম্বর তিনি সভাপতির ভাষণে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়, দুই ভিন্ন জাতি, ভিন্ন সংস্কৃতি, এই দ্বিজাতি তত্ত্ব প্রচার করেন। আবার আমরা দেখতে পারি যে এই ইকবালে কিন্তু সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সারে জাহা সে আচ্ছা, এই গানটা কিন্তু তিনি আবার গেয়েছিলেন। তাহলে আমরা দেখতে পেলাম যে মোহাম্মদ ইকবাল, যিনি সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটি করলেন, তিনি আবার তার ভাষণে বলছেন যে হিন্দু মুসলমান দুটি ভিন্ন সম্প্রদায়, দুটি ভিন্ন জাতি, ভিন্ন সংস্কৃতি। আর এই দ্বিজাতি তত্ত্বের প্রচার করেন তিনি। যে আমরা সকলেই জানি যে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রচার কে করেছিলেন? দেখি, কে বলতে পারো? কমেন্টে একটু জানাও। দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রচার কে করেছিলেন? একদম ঠিক বলেছো, ভেরি গুড। স্যার সৈয়দ আহমেদ দেবজ্যোতি চট্টোপাধ্যায়। তাহলে এই যে আমরা বলছি দ্বিজাতি তত্ত্বের প্রচার প্রথম স্যার খান, তো সেই দ্বিজাতি তত্ত্বের প্রচার আবার করলেন এখানে ইকবাল। তো তার ভূমিকা কিন্তু অসাধারণ ছিল। তিনি প্রথম দিকে, আমরা সকলেই জানি সারে জাহাজে আচ্ছা গানটির রচয়িতা তিনি, যে তিনি একদিকে বলছেন যে হিন্দু মুসলিম উভয়ই ভাই ভাই, অপরদিকে তিনি বলছেন যে এরা সম্পূর্ণই আলাদা জাতি। তো তার এই ভাষণ, অর্থাৎ এই যে এলাহাবাদ অধিবেশন হয়েছিল, সেই এলাহাবাদ অধিবেশনে তিনি যে ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, সেই ভাষণে আমরা দেখতে পারি মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র হিসাবে একটি পবিত্র ভূমি বা পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম আভাস পাওয়া যায়। তাহলে এই জন্যই আমরা তাকে প্রথম পাকিস্তান রাষ্ট্রের জনক বলছি। তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে একটি প্রশ্ন হতে পারে যে পাকিস্তান রাষ্ট্রের জনক কাকে বলা হয় এবং কেন বলা হয়। 3 মার্ক আকারে কিন্তু আসতেই পারে। যদি তুমি এই বিষয়গুলো লিখে আসতে পারো, আশা করি তুমি সম্পূর্ণ নাম্বার পাবে। ওকে, ক্লিয়ার? তুমি এখানে লীগের এলাহাবাদ অধিবেশনের ভাষণটি অবশ্যই উল্লেখ করবে, অথবা তোমাকে এই স্পেসিফিক প্রশ্নটি এভাবে বলতে পারে যে মোহাম্মদ ইকবাল পাকিস্তান রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করেছিলেন। ক্লিয়ার? অথবা বলতে পারে মোহাম্মদ ইকবাল কেন স্মরণীয়। ক্লিয়ার? কারো কি কোনো অসুবিধা রয়েছে? বেশ। তো আমরা এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক, চৌধুরী রহমত আলীর ভূমিকা। আমি কিছুক্ষণ আগেই বললাম তোমাদের যে এক এক, এই যে
পৃথক রাষ্ট্র গঠনের দাবি এই নিয়ে বিভিন্ন ব্যক্তিবর্গের উদয় হচ্ছে। তার মধ্যে 1 নম্বরে আমরা পেলাম ইকবাল, এরপর দ্বিতীয় নম্বরে আসবে চৌধুরী রহমত আলী। ভিবিআই বিষয়ে তোমাদের পরীক্ষার জন্য চৌধুরী রহমত আলীর ভূমিকা বা অবদান, কেন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। ইকবালের মতবাদ দ্বারা আকৃষ্ট হন ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ভারতীয় মুসলিম ছাত্র। এদের মধ্যে ছিলেন কে কে? চৌধুরী রহমত আলী, মোহাম্মদ আসলাম খান, শেখ মোহাম্মদ সাদিক, ইনায়েত উল্লাহ খান প্রমুখ। কিন্তু তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য চৌধুরী রহমত আলী। কেন? এর উদ্যোগেই 1933 খ্রিস্টাব্দে পাকিস্তান ন্যাশনাল। দেখো তাহলে চৌধুরী রহমত আলীর আমরা এখন অবদান পড়ছি বা তার ভূমিকা পড়ছি পৃথক রাষ্ট্র গঠনের দাবিতে তথা পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবিতে। চৌধুরী রহমত আলীর ভূমিকা কোথায় ছিল? দেখো তার ভূমিকা আমরা কোথায় পাই। তিনি কি করলেন তাহলে? চৌধুরী রহমত আলী পাকিস্তান ন্যাশনাল মুভমেন্ট, নামটি মনে রাখবে, 1933 খ্রিস্টাব্দে পাকিস্তান ন্যাশনাল মুভমেন্ট। তাহলে এর আগে কি পাকিস্তান ন্যাশনাল মুভমেন্ট নামে একটি সংস্থা গঠিত হয়। ওই বছর 28 জানুয়ারি তিনি কি করলেন? রহমত আলী নাও ও নেভার নামে একটি পাতার ইংরেজি পুস্তিকা প্রকাশ করেন। দেখো এই যে নাও ও নেভার, বিগতবারে যারা ওল্ড সিলেবাসের শিক্ষার্থী ছিল, স্টুডেন্ট ছিলেন, তোমরা জানবে এই নাও ও নেভার প্রশ্নটি বারবার আসতো। কারণ তখন এমসিকিউ হতো এবং বড় প্রশ্ন ছিল, 8 মার্কের প্রশ্ন আসতো, পাশাপাশি এমসিকিউ ছিল। কিন্তু তোমাদের তো শুধু বড় প্রশ্ন থাকছে, তাই যেহেতু বড় প্রশ্ন নেই, যেহেতু এমসিকিউ প্রশ্ন নেই, তাই তোমরা অবশ্যই বড় প্রশ্নের জন্য এই বিষয়টি মাথায় রাখবে যে 28 জানুয়ারি রহমত আলী তিনি কি করলেন? নাও আর নেভার নামে, এটি কিন্তু চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, নাও আর নেভার নামে পুস্তিকাটি কে প্রকাশ করেন? তাহলে 28 জানুয়ারি রহমত আলী নাও আর নেভার নামে একটি পাতার ইংরেজি পুস্তিকা প্রকাশ করেন। এতেই সর্বপ্রথম পাকিস্তান কথাটি ব্যবহৃত হয়। মোস্ট ভিভিআই বিষয় যে পাকিস্তান কথাটি প্রথম কোথায় ব্যবহৃত হয়? নাও আর নেভার পত্রিকায়। কে লিখেছেন? চৌধুরী রহমত আলী। ওকে, এখানে তিনি পাকিস্তান এই যে কথাটি বলছেন, যার অর্থ পবিত্র মানুষের দেশ। কিসের দেশ? তাহলে পাকিস্তান শব্দের অর্থ পবিত্র মানুষের দেশ। এই পুস্তিকায় তিনি 4টি মুসলিম অধ্যুষিত রাজ্য নিয়ে বলেছেন। পাকিস্তান শব্দের অর্থ কি বা কি কি অর্থ এখানে বহন করছে দেখো। পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিস্তান, কে ফর কাশ্মীর, এস ফর সিন্ধু এবং তান ফর বালুচিস্তান। তাহলে এখানে কয়টি প্রদেশকে বলা হচ্ছে? 4টি প্রদেশ। আমরা যে তখন থেকে প্রদেশ প্রদেশ নিয়ে আলোচনা করছি, এখানে পরিষ্কার হয়ে গেল যে কয়টি প্রদেশের কথা বলা হচ্ছে? 4টি প্রদেশ। একটা হচ্ছে পাঞ্জাব, একটি আফগানিস্তান, একটি কাশ্মীর, সিন্ধু এবং তান অর্থাৎ বেলুচিস্তান। তাহলে এই যে 4টি প্রদেশ, 1 2 3 4 5, সরি এই যে 5টি প্রদেশ, এই 5টি প্রদেশকে নিয়েই মূলত আমরা দেখতে পারি যে মুসলিম রাষ্ট্র গঠনের দিকে ধাবিত হচ্ছে। তো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তাহলে চৌধুরী রহমত আলীর ভূমিকা কতটা রয়েছে, কারণ তিনি সর্বপ্রথম এই পাকিস্তান রাষ্ট্র গঠনের জন্য একটি জোরালো দাবি জানান এবং তিনি নাও আর নেভার পত্রিকায় পাকিস্তান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। বেশ, এরপরে আমরা দেখব পরবর্তীতে যখন চৌধুরী রহমত আলী 1933 সালে তার এই প্রস্তাবটি সবার সামনে তুলে ধরলেন, ঠিক তার পরবর্তীকালে 1937 খ্রিস্টাব্দে আমরা দেখতে পারি যে মুসলিম লীগের একাধিক আরো বেশ কিছু ভূমিকা। যখন তারা পৃথক কি চাইছেন, আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে পৃথক নির্বাচন চাইছিলেন, অর্থাৎ তাদের জন্য আলাদা নির্বাচন করা হোক। তো এই সময় আমরা দেখতে পারি 1935 সালে 1935 এই সময়কালে কি হয়? ভারত শাসন আইন পাশ হয়, ভারত শাসন অ্যাক্ট। ওকে, ইন্ডিয়ান অ্যাক্ট। তো এই সময়কালে যে ভারত শাসন আইন পাশ হয়, ঠিক সেই ভারত শাসন আইনে কিন্তু নির্বাচনের কথা উল্লেখ করা হয়। তো কি নির্বাচন হয়? সেখানে আইনসভার বিভিন্ন নির্বাচন হয়। তো এই নির্বাচনে আমরা দেখতে পারি কংগ্রেস 11টি প্রদেশের মধ্যে 7টি প্রদেশে জয়লাভ করে, 7টি প্রদেশে জয়লাভ করে সরকার গঠন করে। এই ফল কি হয়? মুসলিম লীগকে দারুণ হতাশা করে, কারণ মুসলিম লীগ এই যে নির্বাচন, সেই নির্বাচনে তারা কি হয়? পরাজিত হয়। এমনকি মুসলিম অধ্যুষিত প্রদেশগুলিতেও তারা বিপর্যয়ের মুখে পড়ে, কারণ যেই সমস্ত অঞ্চলে মুসলিম রয়েছে সেই সমস্ত অঞ্চলের মানুষরাই তাদেরকে সাপোর্ট করেনি। তো এই অবস্থায় কংগ্রেসের সম্পর্কে লীগের বিদ্বেষ চরম আকার ধারণ করে, অর্থাৎ ক্ষুদ্র লীগ, মুসলিম লীগ কংগ্রেসের বিরুদ্ধে
মুসলিম নির্যাতনের অভিযোগ তোলে। এবার তারা জিততে পারেনি বলে তারা মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগ তোলে যে কংগ্রেসরা মুসলিমদের উপর নানা রকম ভাবে নির্যাতন করে। জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ তিনি কি করলেন, দেশের সমস্ত মুসলিম সংগঠনগুলিকে লীগে যোগ দিতে অনুরোধ করেন। তাহলে মুসলিম লীগের যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে তাদের একত্রিত হতে বলেন, এবং ফলস্বরূপ আমরা দেখতে পারি এই সময় বেশ কিছু সংগঠন গড়ে ওঠে, যেমন মুসলিম খকসার বাহিনী, এই হচ্ছে দুটি সংগঠন আমরা নাম পাই। এই সমস্ত বিভিন্ন ছোট ছোট সংগঠন গড়ে উঠতে থাকে, কারণ এই সময়কালে মুসলিম কি হয়, তারা সম্পূর্ণ রকম ভাবে বিপর্যয়ের মুখে পড়ে, তারা কংগ্রেসের কাছে পরাজিত হয়। এই যে কিছুক্ষণ আগে বলা হচ্ছিল পৃথক নির্বাচন, তারা নির্বাচনের আসন চায়, তারা করতে যায়, কিন্তু আমরা দেখি যে 1937-এ সেই নির্বাচন যে টেবিল হয়েছে, গোল টেবিল বৈঠক হয়েছে, সবারই দাবি এক, তারা করতে চায়। সেখানে পর্যন্ত আমরা দেখতে পেলাম যে 1935 সালে করলেন তাদের জন্য আহ, একটি আইন, আমরা জানি যে 1935 সালে চালু হয়, তো সেই ভারত শাসন আইনে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের দাবি করা হয় এবং তাদের সেই দাবি মেনে নেওয়া হয়, কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম তারা পরাজয় পরা। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী বিষয় দেখব যে মুসলিম লীগের এবার লখনৌ অধিবেশন। লখনৌ অধিবেশনে কি বিষয় হলো, লখনৌ অধিবেশনে আমরা দেখতে পারি যে 1937 খ্রিস্টাব্দে লীগের লখনৌ অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব প্রচার করতে গিয়ে বলেন। এবার মোহাম্মদ আলী জিন্নাহ তিনিও দ্বিজাতি তত্ত্ব প্রচার করতে শুরু করেন। তিনি বললেন যে কংগ্রেস হলো হিন্দু শাসনের নামান্তর, তাহলে কংগ্রেস কি হিন্দুদের দ্বারা শাসিত হচ্ছে। মুসলমানদের মধ্যে কংগ্রেস বিরোধী জনমত গড়ে তুলতেই তিনি শেষ পর্যন্ত সাম্প্রদায়িক অস্ত্র ব্যবহার করেন। তাহলে তিনি দেখলেন যে তারা আহ মুসলিম লীগ আর কংগ্রেসের সাথে পারছে না, তারা নির্বাচনে পরাজিত হয়ে যাবে। এবার আলী জিন্নাহ কি করলেন, তিনি এবার সাম্প্রদায়িকতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করলেন। আমরা বর্তমানে দেখতে পারি আমাদের রাজ্যে বিভিন্ন জায়গার বিভিন্ন যারা প্রধান মুখ্যমন্ত্রী নেতা নেত্রী রয়েছেন, তারা কিন্তু ভোটকে বর্তমানে সাম্প্রদায়িক ব্যবহার করছেন। তো ঠিক যখন তারা জিততে পারছেন না, তো ঠিক এখানে একই রকম ভাবে আমরা দেখতে পাই যে যখন সেই মুসলিম লীগ হেরে যাচ্ছে, তখন আলী জিন্নাহ তিনি প্রচার যাতে মুসলিম লীগ তারা ঐক্যবদ্ধ হয়, যে হিন্দু মাত্র কংগ্রেস এবং মুসলমানদের মধ্যে কংগ্রেস বিরোধী জনমত গড়ে তুলতে তিনি শেষ সাম্প্রদায়িক অস্ত্রটাকেই ব্যবহার করলেন। এরপরে আরেকটি আমরা লীগের অধিবেশন পাবো, যে পাটনা অধিবেশন। এই পাটনা অধিবেশনে কি হয় দেখো, পাট দেখতে পারি যে মুসলিম লীগের বাৎসরিক অধিবেশন বসে। কি অধিবেশন? বাৎসরিক অধিবেশনের সভাপতির ভাষণে জিন্নাহ কংগ্রেসকে ক্ষমতা লোভের মত্ত বলে এই অধিবেশনে আমরা দেখতে পারি যে জিন্নাহ কি বললেন, যে শুধুমাত্র জন্যই এই সমস্ত কার্যকলাপগুলি মুসলিম লীগ এই সমস্ত কার্যকলাপ করে যাচ্ছে। তিনি আরো বলেন যে কংগ্রেস একটি হিন্দু প্রতিষ্ঠান, তিনি ডাইরেক্টলি সম্প্রদায়ের উপর আঘাত হানছেন। তিনি বলছেন যে কংগ্রেস একটি হিন্দু প্রতিষ্ঠান ছাড়া আর কিছুই নয়। হিন্দু প্রতিষ্ঠান ছাড়া কি শাসনাধীন ভারতে মুসলিমদের কোনো সম্পত্তি নিরাপদ নয়। তাহলে এবার তিনি যখন কংগ্রেস সরকার গঠন হয়ে গেল, কারণ আমরা দেখি ১৩টি প্রদেশের মধ্যে মাত্র 7টি প্রদেশ পেয়েছে সরি কে জাতীয় কংগ্রেস, অর্থাৎ এনআইসি ন্যাশনাল কংগ্রেস, কিন্তু পেয়েছে মাত্র 4টি। তো সেক্ষেত্রে সেই 4টি আসন পেয়ে তারা কিন্তু সরকার গঠন করতে পারলো না। তাহলে সরকার, কংগ্রেস একটি হিন্দু প্রতিষ্ঠান ছাড়া কিচ্ছু নয়, বরং শাসনাধীন ভারতে মুসলিমদের ধর্ম, জীবন ও সম্পত্তি কোনোটাই নিরাপদ নয়। ক্লিয়ার? কারো কি কোনো অসুবিধা রয়েছে এ পর্যন্ত যতটুকু বললাম আমি? আচ্ছা, দেখো, এরপরে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আসি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুসলিম লীগের রাজনৈতিক আবহ কি ছিল, রাজনৈতিক অবস্থা কি ছিল। আমরা এই পর্যন্ত দেখলাম যে পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি হচ্ছে, পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি প্রসঙ্গে মোহাম্মদ আলী, মোহাম্মদ ইকবাল এবং গোলটেবিল বৈঠক বিভিন্ন জায়গায় কিন্তু এই বিষয়গুলো উঠে, কিন্তু আমরা দেখতে পাই নির্বাচনে মুসলিম লীগ সম্পূর্ণ রকম ভাবে পরাস্ত হয়ে যাচ্ছে, তারা হেরে যাচ্ছে।
তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনায় আমরা দেখতে পারি মুসলিম লীগের রাজনীতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। কেন? কারণ এক নম্বর হচ্ছে নিষ্কৃতি দিবস পালন বা মুক্তি দিবস পালন। এই নিষ্কৃতি দিবস বা মুক্তি দিবসকে আমি বলছি, আমরা সকলেই জানি 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে আমরা সকলেই সেই সময়কালে ভারতবর্ষ কার অধীনে শাসিত হচ্ছে? ইংল্যান্ডের অধীনে, ব্রিটিশ সরকারের অধীনে। সুতরাং ভারত যুদ্ধে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করে। কেন? কে শাসন করছে কে? ব্রিটিশ, মানে ইংল্যান্ড। তাহলে সেই ব্রিটিশ সরকার দ্রুত দেশ বলে ঘোষণা করে, কারণ ভারতও তার সাথে ইনভলভ রয়েছে, ব্রিটিশ সরকার শাসন করছে। কংগ্রেস তীব্রভাবে ক্ষুব্ধ হয় না, কারণ ভারত তো যুদ্ধে সরাসরি ভাবে যুক্ত নেই। তাহলে কেন? এখান থেকে সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, সাউন্ড কি কেটে যাচ্ছে? কমেন্ট করবেন। এবার এবার ক্লিয়ার হয়েছে কি? এবার কি ক্লিয়ার রয়েছেন? সাউন্ড কি? ওকে, ঠিক আছে, চলো। তাহলে আমরা দেখতে পেলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় ব্রিটিশ সরকার ভারতকে দেশ বলে ঘোষণা করলেন। এই ঘোষণায় কিন্তু কংগ্রেস তীব্রভাবে ক্ষুব্ধ হয়ে গেল। কেন? করলো যে যুদ্ধ শেষে ভারতকে স্বাধীনতা দিতে হবে। কেন ভারত দিতে হবে? কারণ ভারত দীর্ঘদিন ধরে ব্রিটিশদের অধীনে থেকে আসছে। পরন্তু আমরা দেখতে পারি মুসলিম লীগ তাদের এই দাবিকে, কংগ্রেসের এই দাবিকে দেশ আচ্ছা, কেউ কি কিছু বলছো? না, ঠিক আছে, চলো। বলছিলাম, আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্ব, সেই বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকার ভারতকে একটি যুদ্ধরত দেশ ঘোষণা করে, কিন্তু এই ঘোষণায় কংগ্রেস ক্ষুব্ধ হয়। পরন্তু তারা দাবি করে যে যুদ্ধ শেষে ভারতকে স্বাধীনতা দিতে হবে। এটিও ঘোষণা করে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু যুদ্ধের শেষে ভারতকে স্বাধীনতা, ভারত সম্পূর্ণ নিজেরা স্বাধীন, তারা নিজেদের দেশকে নিজেরাই করবে, শাসন করবে। কিন্তু কংগ্রেসের এই দাবি না মানায় গান্ধীজি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এবার কংগ্রেসের এই ঘোষণায় ব্রিটিশ সরকার মানতে নারাজ। তো এই সময়কালে গান্ধীজি, তখনকার সময় গান্ধীজি ছিলেন প্রধান মুখ জাতীয় কংগ্রেসের, এবং গান্ধীজির নেতৃত্বে একাধিক আন্দোলন হয়েছিল। এবারে 1942 সালে 1942, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে 1942 সালে আমরা দেখতে পারি কি হয়, গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন, যে এবার ভারত ছাড়তে লাগবে, ডু অর ডাই। আমরা জানি যে করেঙ্গে ইয়া মরেঙ্গে, অর্থাৎ করবো না হলে আমাদের দেশের জন্য নিজেরা আত্মবলিদান দেবো। তো এই যে একটি চিন্তা ভাবনা, দেশকে স্বাধীন করার চিন্তা ভাবনা, এই কিন্তু তখন থেকেই 1939 খ্রিস্টাব্দেই আমরা দেখতে পারি চিন্তা ভাবনা কি হয়। দেখো, এই চিন্তা ভাবনায় দেখতে পারি জিন্নাহ আবার দারুণ ভাবে উৎসাহিত হন। কেন? তার নির্দেশে মুসলিম লীগ 1939 সালে 22শে ডিসেম্বর দেশ জুড়ে নিষ্কৃতি দিবস পালন করে বা মুক্তি দিবস পালন করে। কেন মুক্তি দিবস পালন? যে এর যে এই দাবি, জাতীয় কংগ্রেসের যে এই দাবি এবং ভারতকে স্বাধীনতা না দিলে গান্ধীজির নেতৃত্বে যে সমস্ত প্রতিনিধি মন্ত্রী পদ পেয়েছেন, এতে জিন্নাহ কি হন? জিন্নাহ আবার খুশি হন। তারা চায় না যে ভারত স্বাধীন হোক, তারা চায় একটি, যে পাকিস্তানকে আলাদা হিসাবে ঘোষণা করতে হবে এবং পাকিস্তান রাষ্ট্র গঠনের দিকে ধাবিত করতে লাগবে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আসছে না? আমার দিক থেকে তো ক্লিয়ারই রয়েছে, কি সমস্যা হচ্ছে? এবারও কি ক্লিয়ার আসছে না? সাউন্ড প্রবলেম হচ্ছে না? আচ্ছা, এবার কি ক্লিয়ার আসছে? সাউন্ড কি ক্লিয়ার আসছে? ঠিক আছে, চলো। আচ্ছা, তাহলে কি বললাম আমি, যে জাতীয় কংগ্রেসের যে দাবিগুলো, সেই দাবিগুলো মানা হয় না, এবং
সেই সময়কালে আমরা দেখতে পারি ভারতের বড়লাট ছিলেন লর্ড লিনলিথগো। আমি একটু তথ্য দিয়ে দিচ্ছি তোমাদের সামনে। সেই সময়কালে ছিলেন কে? বড়লাট ছিলেন লর্ড লিনলিথগো। তিনি কি করলেন? তিনি এটি আশ্বস্ত করলেন মুসলমানদের উদ্দেশ্যে। তিনি আশ্বস্ত করে বললেন যে না, তাদের সম্মতি ছাড়া কোনো সাংবিধানিক পরিবর্তন আনা হবে না। এই যে কোনো সাংবিধানিক পরিবর্তন আনা হবে না, ভারতকে স্বাধীনতা ঘোষণা করা হবে না, এই উদ্দেশ্যে এই দিনটাকে অর্থাৎ কি করলেন, আলী জিন্নাহ তার নেতৃত্বে সকলেই মিলে মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস পালনের আহ্বান জানালেন। কোন দিনটা? আমি দিনটি বলে দিচ্ছি, 22শে ডিসেম্বর, 22 ডিসেম্বর, 22শে ডিসেম্বর 1939 সাল। এই সালের দিনটিকে তারা কি করলেন? একটি নিষ্কৃতি দিবস হিসাবে পালন করলেন। তাহলে বোঝা গেছে এই পর্যন্ত আশা করি। এরপরে আমরা পরবর্তী আরো একটি বিষয় আসবো। দেখো, মুসলিম রাষ্ট্রের দাবি। এই মুসলিম রাষ্ট্রের দাবি এবার সম্পূর্ণ রকম ভাবে শুরু হয়ে গেল। 1939-এর এক ঘোষণায় মোহাম্মদ আলী জিন্নাহ বললেন যে উই আর নেশন অফ এ 100 মিলিয়ন। সুতরাং মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্রের প্রয়োজন। আমরা একটা নেশন, আমরা একটা জাতি, যাতে 100 মিলিয়ন, মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে 100 মিলিয়ন মানুষ আমরা রয়েছি আমাদের জাতির মধ্যে। তাই আমাদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজন। এর লাহোর বা লাহোর প্রস্তাব, তোমাদের পরীক্ষার জন্য ভিভিআই একেবারে বলতেই পারো লাহোর অধিবেশন বা লাহোর প্রস্তাবের গুরুত্ব কোথায়, লাহোর অধিবেশন কি, এটা ভালো করে বুঝতে লাগবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? ভয়েস ক্লিয়ার থাকলে একটু কমেন্ট করবে। আচ্ছা, তো আজকের ক্লাসটি আমি কমপ্লিট করে দিচ্ছি। একটু সময় লাগবে, আর বেশি নেই, আর অল্প টপিক রয়েছে। আমরা একেবারে কমপ্লিট করে নিচ্ছি আজকের এই অধ্যায়। দেখো, এরপরে আমরা দেখবো লাহোর অধিবেশনের তাহলে গুরুত্ব কোথায়, বা লাহোর অধিবেশন কেন স্মরণীয়। লাহোর অধিবেশন অর্থাৎ এই পরিস্থিতিতে আমরা দেখলাম যে যখন নিষ্কৃতি দিবস বা মুক্তি দিবস পালন করা হচ্ছে, সেই সময়কালে মোহাম্মদ আলী জিন্নাহ বললেন যে উই আর নেশন অফ এ 100 মিলিয়ন। আমরা কত? 100 মিলিয়ন আমাদের জাতির মানুষ। সুতরাং আমাদের তো একটা পৃথক রাষ্ট্রের প্রয়োজন। এই সময়কালে দেখা যায় 1940 খ্রিস্টাব্দের 22 থেকে 24শে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ এই সময়কালে মুসলিম লীগ কি করলো? একটি অধিবেশনের ডাক দিল। এই অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপিত হয়, যাতে দ্বিজাতি তত্ত্বের চর সুর বাঁধা ছিল আমাদের আলাদা করতে লাগবে। আমরা আলাদা জাতিগোষ্ঠী, হিন্দু এবং মুসলিম দুটি পৃথক জাতিগোষ্ঠী। মুসলিম লীগের এই লাহোর অধিবেশনে পাঞ্জাবের প্রধানমন্ত্রী স্যার সিকান্দার হায়াত খান, দেখো নামটা অত্যন্ত কঠিন, কিন্তু তোমাদের নাম মনে রাখলেও চলবে। এই সময়কালে তিনি এক খসড়া অনুযায়ী বাংলার প্রধানমন্ত্রী আবুল কাসেম ফজলুল হক, অত কিছু মনে রাখতে লাগবে না, শুধু ফজলুল হক নামটি মনে রাখবে। ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তাহলে লাহোর প্রস্তাবের উত্থাপন কে করলেন? বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক। তিনি বললেন যে ভারতে হিন্দু মুসলিম দুটি জাতি আছে, দুটি সম্প্রদায় না। তাহলে দুটি সম্প্রদায় নেই, কি রয়েছে? দুটি জাতি রয়েছে। সুতরাং জাতি হিসাবে তিনি মুসলিমদের জন্য একটি পৃথক সার্বভৌম রাষ্ট্রের দাবি করেন। তাহলে এবার তিনি কি বললেন? যে যেহেতু আমরা দুটো আলাদা জাতি, সুতরাং আমাদেরকে কি করতে লাগবে? আমাদেরকে আলাদা গোষ্ঠীর, আমাদের আলাদা জাতির মর্যাদা দিতে লাগবে। উত্তরপ্রদেশের বিখ্যাত মুসলিম নেতা, দেখো এরপরে আমরা আসছি। উত্তরপ্রদেশের বিখ্যাত মুসলিম নেতা, তার নামটি কি? খালিকুজ খালিকুজ্জামান, একটু নামটা মনে রাখবে। তার নাম হচ্ছে চৌধুরী খালিকুজ্জামান। এই প্রস্তাবটি সমর্থন করেন। দেখো এই নামগুলো কিন্তু তোমাদের মনে না রাখলেও চলবে, শুধু বিষয়টি বুঝে নাও। তিনি সমর্থন করে কি করলেন? তিনি একটি দাবি করলেন। তিনি কি বললেন? যে মোহাম্মদ আলী জিন্নাহ স্পষ্ট ঘোষণা করলেন মুসলমানরা একটি জাতি, তাদের নিজস্ব বাসস্থান, নিজস্ব এলাকা, নিজস্ব রাষ্ট্র থাকা উচিত। মোহাম্মদ আলী জিন্নাহ, আমরা জানি যে এদের মূল উদ্দেশ্য হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ ভারত মুসলিমকে ভাগ করো, আলাদা জাতিগোষ্ঠী করে দাও, মানে হিন্দু মুসলিম দুটি আলাদা জাতি, তো তাদের নিজস্ব বাসস্থান, নিজস্ব এলাকা, নিজস্ব রাষ্ট্র থাকা উচিত। তিনি হিন্দু প্রধান সরকারকে, গণতান্ত্রিক ব্যবস্থাকে হিন্দু রাজ বলে অবহিত করলেন। তিনি এই যে আমরা দেখলাম জাতীয় কংগ্রেস যখন সরকার পদে অধিষ্ঠিত হলেন, তখন তিনি বললেন যে আমাদের দেশকে শাসন করা হচ্ছে জাতীয় কংগ্রেস দ্বারা, তারা হচ্ছে হিন্দু, তাদের হিন্দু রাজ বলে অবহিত করলেন, যে আমাদের দেশে শাসন করা হচ্ছে হিন্দু রাজত্বের দ্বারা।
তো প্রসঙ্গত উল্লেখযোগ্য এই সময়কালে আমরা দেখতে পারি 1940 সালের লাহোর অধিবেশনে উত্থাপিত পৃথক রাষ্ট্রের এই প্রস্তাবটি অধিবেশনের কার্য বিবরণীতে লাহোর প্রস্তাব হিসেবে উল্লেখিত হয়েছে। অর্থাৎ এটা একটা শুধুমাত্র প্রস্তাব ছিল, কিন্তু আমরা দেখতে পারি এই প্রস্তাবটি শেষ পর্যন্ত পাকিস্তান রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়। পরবর্তীকালে এই লাহোর প্রস্তাবটি পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয়। কেন? কারণ এখানে পাকিস্তান রাষ্ট্রের কথা উল্লেখ করা না হলেও কিন্তু সাধারণ মানুষ, সাংবাদিক অনেকেই একে পাকিস্তান রাষ্ট্রের মর্যাদা দেয়। তাহলে এখানে আমরা দেখতে পারি ফজলুল হক লাহোর প্রস্তাব থেকে ফজলুল হক পাকিস্তান ফজলুল হক আমরা দেখতে পারি লাহোর প্রস্তাব থেকে পাকিস্তান প্রস্তাব হিসেবে সম্মতি দেন। এই সময়কালে আমরা দেখতে পারি ঐতিহাসিক ডক্টর সুমিত সরকার মনে করেন যে হিন্দু নেতা ও সংবাদপত্রগুলি পাকিস্তান পাকিস্তান বলে সমালোচনার চিৎকার তুলে প্রস্তাবটিকে পাকিস্তান প্রস্তাবে পরিণত করে। অর্থাৎ এখানে আমরা তাহলে কি দেখতে পেলাম যে প্রসঙ্গত এই যে প্রস্তাবটি ছিল, এই প্রস্তাবটি ছিল দ্বিজাতি তত্ত্ব, পাকিস্তান নিয়ে না, মানে মুসলিম জাতিদের নিয়ে একটা আলাদা রাষ্ট্র গঠন করা হবে, কিন্তু পাকিস্তান শব্দের উল্লেখ ছিল না। কিন্তু আমরা দেখতে পেলাম যে 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনের পরবর্তীকালে এই প্রস্তাবটি কিন্তু বেশ কিছু সাংবাদিক তারা এই প্রস্তাবটিকে শেষ পর্যন্ত, এবং ঐতিহাসিক ডক্টর সুমিত সরকার এটিও বললেন যে এই যে আহ প্রস্তাবটি, অর্থাৎ এই লাহোর প্রস্তাবটি শেষ পর্যন্ত হিন্দু নেতা, সংবাদপত্রগুলি পাকিস্তান পাকিস্তান বলে সমালোচনা চিৎকার তুলে এটাকে পাকিস্তান প্রস্তাবেই পরিণত করেছে। তো প্রথম দিকে জিন্নাহর এবং মুসলিম নেতারা এই প্রস্তাবকে লাহোর প্রস্তাব বলেন। তাহলে প্রথম দিকে আমরা দেখতে পেলাম যে এই প্রস্তাবকে কি বলে উল্লেখ করেন, লাহোর প্রস্তাব বলে উল্লেখ করে। এরপরে আমরা পরবর্তী আরো একজন প্রখ্যাত ঐতিহাসিক, যার নাম হচ্ছে অমলেশ ত্রিপাঠী। অমলেশ ত্রিপাঠীর একটি বিষয় দেখে নিচ্ছি। অমলেশ ত্রিপাঠী তিনি কি বললেন এই প্রসঙ্গে, তিনি বললেন যে লাহোর প্রস্তাবে পাকিস্তান শব্দটি নেই, দেশভাগের কথাও নেই, প্রস্তাবটি অস্পষ্ট ও স্ববিরোধী। অর্থাৎ এখানে দুটো বিষয় উল্লেখ্য। এক হচ্ছে আমরা পেলাম যে লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল একটি আলাদা জাতি গোষ্ঠী নিয়ে রাষ্ট্র গঠন করতে হবে, কিন্তু পাকিস্তান শব্দের উল্লেখ ছিল না। আবার এখানে আমরা দেখতে পেলাম যে সুমিত সরকার তিনি বললেন যে পাকিস্তান শব্দটি কারা দিয়েছে, হিন্দু নেতা, সংবাদপত্রগুলি। আবার অপরদিকে আমরা দেখতে পেলাম অমলেশ ত্রিপাঠী তিনিও বললেন যে লাহোর প্রস্তাবটি পাকিস্তান শব্দ ছিল না, দেশভাগের কোনো কথাও নেই, কিন্তু প্রস্তাবটি ছিল অস্পষ্ট ও স্ববিরোধী। অর্থাৎ এই প্রস্তাবটির প্রধান উদ্দেশ্যই ছিল পাকিস্তান রাষ্ট্র গঠন করা। এরপরে আমাদের সর্বশেষ টপিক থাকছে পাকিস্তান প্রস্তাবের প্রতিক্রিয়া। তো এই যে পাকিস্তান প্রস্তাব বা লাহোর প্রস্তাব, এর শেষের প্রতিক্রিয়া কি ছিল, এর ফলে কি ঘটলো, আমাদের অল্প আর টপিক রয়েছে। এখানে আমরা কি পাবো, একথা সত্য যে দ্বিজাতি তত্ত্ব একটি স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র গঠনের দাবি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন মাত্রা সংযোজিত করে ভারতের সাম্প্রদায়িক সমস্যা আরো জটিল হয়ে ওঠে। অর্থাৎ এই যে সমস্যা পাকিস্তান প্রস্তাবকে কেন্দ্র করে, সুতরাং হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক সমস্যাটি আরো জটিল হয়ে ওঠে। মুসলিম লীগ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতিতে দেশভাগ নিয়ে কংগ্রেস আর ব্রিটিশ সরকারের মধ্যে দর কষাকষি করতে সক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ মুসলিম লীগ চেয়েছিল যে আমাদের দেশকে ভাগ করা হোক। দ্বিতীয়ত, মুসলিম লীগ নিজেদের মুসলমানদের একমাত্র প্রতিনিধি মনে করলো এবং কংগ্রেস তা ভাবতো না, ফলে কংগ্রেস মুসলিম লীগের দ্বন্দ্ব বৃদ্ধি পেল। তাহলে মুসলিম লীগ নিজেদের মুসলমানদের একমাত্র প্রতিনিধি মনে করলো, কিন্তু কংগ্রেসরা তারা হিন্দুদের একমাত্র প্রতিনিধি মনে করতো না, ফলে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে একটি দ্বন্দ্ব দেখা দিল। তো আমাদের সর্বশেষ আর দুটি বিষয় রয়েছে, দুটি পয়েন্ট রয়েছে। কি কি? এই সময় আমরা দেখতে পারি যে 1940 খ্রিস্টাব্দে এই যে সাম্যের প্রস্তাব, এই সাম্যের প্রস্তাব গ্রহণের পর জিন্নাহ মুসলিম লীগের প্রভাব বৃদ্ধি পেতে থাকে, এবং জিন্নাহ সুদৃঢ় নেতৃত্বের সঙ্গে ব্রিটিশ সরকারের পক্ষপাতমূলক নীতির ফলে এটি সম্ভব হয়। অর্থাৎ ব্রিটিশ সরকারও জিন্নাহকে কি করে, তাদেরকে সমর্থন করে। তো এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে লাগবে, এবং মুসলিম লীগ ভারতের সর্বাপেক্ষা প্রধান রাজনৈতিক সংগঠনে পরিণত হয়। সর্বশেষ দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি আরো জটিল ও আরো ব্যাপক হয়, আরো খারাপ হয়। একথা সত্য যে লাহোর প্রস্তাব অস্পষ্ট ও স্ববিরোধী। অর্থাৎ এখানে একটি বিষয় আসবে যে লাহোর প্রস্তাবে যে দাবি দেওয়া ছিল সেটা কিন্তু প্রকৃত অর্থে অস্পষ্ট ছিল, এখানে পাকিস্তান রাষ্ট্রের বিষয়টি উল্লেখ নেই। তো এই হচ্ছে বিষয়। তো তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করো। কারো কি কোনো অসুবিধা রয়েছে? ওকে, তাহলে আমরা শেষ পর্যন্ত দেখলাম যে পাকিস্তান প্রস্তাবের যে প্রতিক্রিয়া, সেখানে আমরা দ্বিজাতি তত্ত্বের বিষয় পেলাম, যে তারপরে আমরা পেলাম যে তাদের
একের মধ্যে কংগ্রেস ও লীগের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব, তারপরে জিন্নাহ ও মুসলিম লীগের প্রভাব আমরা দেখতে পেলাম, সেটা বৃদ্ধি পাচ্ছে। একই রকম ভাবে সাম্প্রদায়িক পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এই হচ্ছে প্রধান বিষয়। আচ্ছা, সমাজের মধ্যে যারা পিছিয়ে পড়া, যে কমেন্টটি করলে সেটা হচ্ছে সমাজের মধ্যে যারা পিছিয়ে পড়া, বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর মানুষ থাকে, তপশিলি, জাতি, উপজাতি। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে কারো কারো কি কোনো প্রশ্ন রয়েছে? আজকের ক্লাসটি তাহলে আমাদের এ পর্যন্ত। লীগ মানে কি এতক্ষণ পর্যন্ত? মুসলিম লীগ এটা একটা সংগঠন। লীগ মানে এখানে মুসলিম লীগের কথা বলা হচ্ছে না। আচ্ছা, তোমাদের এই অধ্যায়ের নোট আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো, হয়তো আগামীকালই তোমরা পেয়ে যাবে। স্যার নেক্সট ক্লাস কবে হবে গ্রুপে তোমরা জানতে পারবে। আরো একটি ক্লাস আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবো, এবং হ্যাঁ, পুরো চ্যাপ্টার থেকে নোট দিয়ে দেওয়া হবে। এবং আমি তোমাদের এই সপ্তাহের মধ্যে আরো একটি ক্লাস নেব, পরপর এই চ্যাপ্টারে বেশ কয়েকটি। কি বলছো? পুরো চ্যাপ্টার থেকে নোট দিয়ে দেবো, সব নোট দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ অল অফ ইউ, চলো।